আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এইচএসসি তে বাংলা সেকেন্ড পার্ট। বাংলা সেকেন্ড পার্টে তুমি কিভাবে 90+ তুলতে পারবা, শুধু এ প্লাস না, 90+ তুমি তুলতে পারবা যে কোনো লেভেলের স্টুডেন্ট। কিভাবে লিখবা এবং কি কি আনসার করবা, একটা প্রশ্নেতে অথবা তাকে কি কি আনসার করতে হবে তোমাকে, সব কিছু এ টু জেড জানাবো। এবং তুমি কিভাবে খাতায় লিখবা সুন্দর করে, একজন টিচারের দেখার সাথে সাথে তোমাকে এ প্লাস দিতে বাধ্য। কিভাবে তুমি এক নং সাজাবা, দুই নং সাজাবা, সকল কিছু টেকনিক আজকের এই ভিডিও, মানে মেইন কথা হচ্ছে বাংলা সেকেন্ড পার্টে আজকে হচ্ছে তোমাদের 90+ পাওয়ার একটা ভিডিও। এবং তুমি যদি তোমার হাতে যদি সময় থাকে, ভিডিওটা সুন্দর করে দেখো, তোমরা অন্তত পক্ষে এ প্লাস পাবা। আমি 90+ তুলছি কেন মানে 90+ কেন লিখছি, যারা হচ্ছে একটু ভালো স্টুডেন্ট তারা 90+ পাবে, ঠিক আছে? যারা মিডিয়াম স্টুডেন্ট তারাও এ প্লাস পাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো আমরা কথা না বাড়িয়ে আগে দেখবো। এই যে দেখো, তোমার হাতে ধরো প্রশ্নটা, বা পরীক্ষার হলে গেছো, এখন দেখবা এই যে ব্যাকরণের 30 নম্বর থাকবে, সময় 3 ঘন্টা। কিভাবে কি লিখবে, রচনা কিভাবে কয় পৃষ্ঠা লিখবে, এরপরে হচ্ছে ইমেল, যেটাকে বলা হয় বৈদ্যুতিক চিঠি, কত পৃষ্ঠায় লিখবে, সংলাপ কত পৃষ্ঠায় লিখবে, কিভাবে লিখবে, সবকিছু একটু যেটা আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। একটা ভিডিওর মাধ্যমে তুমি 90+ পাবা, শুধু আমার টেকনিকটা দেখে নাও। সো আমরা 1 নং থেকে শুরু করছি, কিভাবে কি লিখবা। সো তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় দেখো, বাংলা ব্যাকরণে যে 30 নম্বর, 30-এ 30 সবাই পাবা গণিতের মতো। আচ্ছা, এই 1 নং এ এই যে বলতে দেখো, এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখো উদাহরণ সহ। সো এটা একটা, এটার অথবা বলছে, এই যে অথবা, প্রত্যেকটা নঙের কিন্তু অথবা আছে। এখন তুমি কোনটা আনসার করবে, যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখো। এখন দুইটা বলছে, আমি তোমাদেরকে একটা টেকনিক বলি। তোমরা এই যে বলছে না, উদাহরণ সহ 5টি নিয়ম লিখো, এটা লিখবাই না, অথবাটা লিখবা। কারণ কি জানো, এখানে 8টা উচ্চারণ দেওয়া থাকবে, যে কোনো 5টা লিখবা। 5টা লিখলে 5 নাম্বার, এটা তুমি 2 মিনিটে পারবা। আর ওইটা লিখলে তোমার সময় লাগবে কমপক্ষে 10 থেকে 15 মিনিট। তাহলে কোনটাতে সময় বাঁচতেছে? এখন অনেকে বলবো, স্যার আমি তো এগুলা পারি না। আর এগুলো হচ্ছে দুনিয়ার সহজ, যারা আমার ভিডিও দেখো নাই তাড়াতাড়ি দেখে এসো। বাংলা সেকেন্ড পার্ট উচ্চারণের নিয়ম, ঠিক আছে? তুমি মানে কি বলবো, একদিনে উচ্চারণ পারবা, একদিনে। একদিনে না পার, যারা 1 ঘন্টায় পারবা, টেকনিক। আচ্ছা, এখন আমি আনসার করে দেখাই কিভাবে খাতায় লিখবা। এখন আমি যেহেতু সিরিয়ালে যাব, যে কোনো 5টি উচ্চারণ লিখবা, ঠিক না? এখান থেকে যে কোনো 5টি। সো এই যে দেখো, তুমি তো খাতায় এগুলো লিখবা সুন্দর করে। 1 নং, 1 নং এর ক, অথবা অথবা আমি লিখলাম প্রদত্ত শব্দ উচ্চারণ। প্রদত্ত শব্দ আর কি উচ্চারণ। এখন তুমি এই 8টা থেকে যে কোনো 5টা পারলেই হয়েছে। এই যে এখন হচ্ছে আমি এখানে লিখলাম অধ্যক্ষ, একাডেমিক, কাদ্য, নদী, পদ্য, এগুলো হচ্ছে সহজ, এই জন্য আমি লিখলাম। ধরো তোমার বাছাইকৃত ভাবে যে কোনো 5টা লিখবা, কথা বুঝতে নি সবাই? সো এভাবে লিখবা, লেখার পর একটা টান দিয়ে এখানে উচ্চারণটা লিখে দিবা। স্যার আমি তো উচ্চারণ পারি না। এখন যারা না পারো তারা 2 মিনিট শুধু দেখো এই টেকনিকটা, কিভাবে উচ্চারণ লিখতে হয়। এখনই তোমাকে শিখিয়ে দিব। অ, ওই যে ও আছে না, সর থাকলে উ লিখবা, বাসকা সেই। আচ্ছা, এই দৈর্ঘ্য ফলা থাকলে লিখবা এই যে দ হসন্ত দৌকার দু, ঠিক আছে? আচ্ছা, এরপরে কিয় থাকলে লিখবা ক হসন্ত খৌকার কু, বাস কাজ শেষ, অধ্যক্ষ হয়ে গেছে। যারা না পড়ো প্রিয় শিক্ষার্থীগণ, আমি বলছি আমার ফ্রিতে সুন্দর করে ভিডিও দেওয়া আছে, এগুলো দেখলে 100% এটাতে তুমি 5-এ 5 পাবে, একটা নাম্বার কম পাবে না। আচ্ছা, এই একাডেমি, একাডেমি একদম সহজ, এই এ থাকলে লিখবা সর অ জফলা আকার, বাস, আর পরিবর্তন নেই, একা হয়ে গেছে। পরে একাডেমি, দেখছো কি পরিবর্তন করছি বলতো? শুধু এ আছে, অ জফলা আকার লিখছে, আর কিছু পরিবর্তন করিনি। আচ্ছা, খাদ্য, কর সাথে আকার আছে তাই পরিবর্তন নাই। আর এই দয় জফলা থাকলে লিখবা দ হসন্ত দৌকার দু, বাস কাজ শেষ। দেখছো টেকনিক? নদী, দন্ত ন আছে, এর সাথে উকার যোগ করো, নো। আর ঋষিকার, মানে দীর্ঘিকার থাকলে ঋষিকার, এই যে দীর্ঘিকার আছে, ঋষিকার হয়ে গেছে। ছিল নদী, হয়ে গেছে নদী। আচ্ছা, পদ্ম কি হবে, প আছে উকার যোগ করো, প থাকলে উকার যোগ করবা। আর এই দয় যোগ ফেলার পরিবর্তে কি হয়, দ হসন্ত দৌকার দু। আচ্ছা, খুব কি কঠিন লাগছে? টিচারে তোমাকে 5-এ 5 দিবে, একটা নাম্বারও কম দিবে না, তোমাকে 5-এ 5 দিবে 100%। শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই কঠিন না? এখন কিন্তু আমাদের শেষ কয় মিনিট লাগছে, তুমি 1 মিনিটে লিখতে পারবা। আমি কি বলছি, 2 মিনিট ধরে নিলাম, কিন্তু 1 মিনিটে লিখতে পারবে যদি তুমি পারো। 1 নং কিন্তু শেষ, ঠিক আছে?
আচ্ছা, এখন আসো 2 নম্বরে। স্যার, এই যে 2 নম্বর কি আছে, বাংলা একাডেমি, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম লিখো উদাহরণ সহ। আবার বলছে, দেখো অথবা বলতে বলছে নিচের যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো। এখন তুমি কোনটা আনসার করবা? আমি আবার বলতেছি, এটা বাদ। এখানে শুধু 8টা বানান দেওয়া আছে ভুল বানান, এখান থেকে 5টা শুদ্ধ বানান লিখবা 5 নাম্বার। তার মানে উচ্চারণের মতো বানান আরো সহজ। তাহলে কিভাবে লিখবা? এই যে দেখো, এখন তুমি এই পৃষ্ঠায় যদি তোমার আরো জায়গা থাকে, লেখার দরকার নেই। আমি সকল টেকনিকও শেখাবো তোমাকে, এবং কিছু খাতার লেখার নিয়ম ও কানুনও শেখাবো তোমাদেরকে। তো তোমরা কি করবা, একটা লেখার পর যদি এখানে জায়গা থাকে, এখানে শুরু করার দরকার নেই, এটা এভাবে ফাঁকা রাখবা। চলে যাবা দ্বিতীয় পৃষ্ঠায়, এই যে এইদিকে আসছো। তাহলে লিখছো কি, এই যে 2 নং আবার খ লিখতেছো। আচ্ছা, এটা কিভাবে লিখবা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সো এইটার যে কোনো 5টা তুমি পারো, এটা আগে লিখবা। যে 5টা তুমি পারো, এই 5টা লিখবা। ধরো এখান থেকে 8টা দেওয়া আছে, যে কোনো 5টা লিখবা তুমি। আচ্ছা, এখানে আমি 5টা লিখলাম। আচ্ছা, অহরাত্র, অহরাত্রি, আকাঙ্ক্ষা, আবিষ্কার, গীতাঞ্জলি, দৈনতা। এখন তোমাদেরকে আমি বলি, আমি শেষ থেকে আসি। দৈনতা বলতে পৃথিবীতে কোনো শব্দ নয়, এটা হবে কি জানো, দৈন। কি হবে? এই যে দেখো, জাস্ট টেকনিকটা শিখিয়ে দিই। শুধু তোর সাথে আকার আছে, তাই কাটতে বাদ দিয়ে দিবা, হয়ে গেছে। অথবা কেউ যদি এটা না পারো, দৈনতা থাকলে হবে দীনতা। কি হবে? দীনতা, মানে যে কোনো একটা লিখলেই হবে। আমি তোমাদেরকে 2টা শিখিয়ে দিলাম। একটা হচ্ছে কি, তুমি যদি দৈনতার স্থানে যদি ত কেটে দাও, তাও সঠিক। আবার যদি মনে করো স্যার আমি এটা লিখবো না, দৈনতা থাকলে দীনতা লিখবো, তাহলে এটাও সঠিক। এইভাবে লিখবো, এই 2টা সঠিক, আর যেভাবে তো ভুল। আচ্ছা, গীতাঞ্জলি, যত অঞ্জলি বানান আছে সব ঋষিকার হবে না। আর গীতা বানান আবার এটা সংস্কৃত শব্দ, তাই হচ্ছে ধরো দীর্ঘিকারে। আর এই অঞ্জলি, গীতাঞ্জলি, এই অঞ্জলি বানান ঋষিকার হবে। কথা বুঝছো? বাস, কাজ শেষ। তাহলে দেখো তো আমাদের 2টা শেষ। আবিষ্কার, এখন আবিষ্কারে কুতোই ভুল আছে, সরায়া বই ঋষিকার বি লিখলা। আবিষ্কারে ভুল আছে, এখানে দন্তের স আছে না, এখানে মদিনার স হবে। কেন মদিনার স হবে? এটা একটু বুঝিয়ে দিই আমি তোমাদেরকে। আমি যদিও তোমাদেরকে টেকনিক বোঝাচ্ছি না, বোঝাচ্ছি শুধু খাতায় কিভাবে লিখবা, আনসার করবে এটা। এই দন্তেশ্বর আগে যদি ঋষিকার থাকে, যে ঋষিকার আছে না, তখন মদিনার স হয়ে যাবে সব সময়। ঠিক আছে? আচ্ছা, আকাঙ্ক্ষা বানান এটা অনেকবার আসছে, সরায়া কর সাথে আকার, এই 2টা ঠিক আছে, কিন্তু ঝামেলা হয় এখানে। এখানে ঝামেলা হয়, আমি একটা টেকনিক বলে, এখানে ও হবে আর কিও হবে। বাস, এই টেকনিকটা মনে রাখতে পারলে হবে। ও আর হয়েছে কিও। ঠিক আছে? অহরাত্রি বলতে কোনো শব্দ নাই, এটা হবে অর সাথে উকার হবে, হর সাথে উকার। ওহ রাত্র, ওহ কি রাত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব কঠিন লাগছে? আমি কি বলছি, আমি তোমাকে 100% বাংলা সেকেন্ড পার্টে 90+ আনসার করাবো, 80+ অটোমেটিক পাবা, যে কোনো লেভেল স্টুডেন্ট। এটা মাত্র একদিনের পর, আমার একটা ক্লাস দেখলে হয়ে যাবে। ঠিক আছে? যারা এখন আমার টেকনিকের কোর্সে ভর্তি হও নাই, চাইলে ভর্তি হতে পারে যদি মন চায়। ঠিক আছে? কারণ শেষ মুহূর্তে টাকাটা বড় বিষয় না, মাত্র 410 টাকা দিয়ে তুমি মানে কয়টা সাবজেক্টে ভর্তি হতে পারছো? বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আইসিটি ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। যদি জীবনে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে যোগাযোগ করতে পারো। যাই হোক, এখন কথা হচ্ছে স্যার, আমার 2 নং এটাতেও তুমি সবাই 5-এ 5 পাবে, একটা নাম্বারও কাটার কথা না। ঠিক আছে? এটাতেও সে যে কোনো লেভেলের স্টুডেন্ট 5-এ 5 পাবে। এখন আমি 3 নং যাবো। 3 নং প্রশ্নটা দেখি কি আসছে, আগে এটা দেখতে হবে। 3 নং দেখো কি বলছে। একটা প্রশ্ন দেখবে, বিশেষ্য কাকে বলে। তার মানে দেখো 2 নং আমরা প্রথমটা আনসার করব না, অথবাটা আনসার করবো। 1 নং প্রথম আনসার করবো না, অথবা আনসার করবো। দেখছো? এরপরে দেখো 3 নং, বিশেষ্য কাকে বলে, উদাহরণ সহ বিশেষ্যের শ্রেণী বিভাগ আলোচনা। সো এটাতে প্রশ্ন। আচ্ছা, এর অথবা কি বলছে, নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে 5টি, এই যে দেখো, বিশেষণ পদ চিহ্নিত করো। এই যে এই একটা গল্প দিয়ে দিচ্ছে, এখানে বিশেষণ কোনটা। এখন স্যার কোনটা আনসার করব? আমি আবার বলছি, এই প্রশ্ন আনসার করার দরকার নেই, শুধু টেকনিক এটা আনসার করবা। কথা কি সবাই বুঝছো? প্রশ্ন আনসার করার কোনো দরকার নাই, শুধু টেকনিকে কি আনসার করবা, এটা। স্যার এটা কেমনে লিখবো? এই গল্পটা শুধু পড়বা, আমি একটু টেকনিক বলছি। এই গল্পটা পড়ে দেখবা কোন কোন শব্দটা বিশেষণ। এখন স্যার বিশেষণটা আমি জীবনও পড়িনি,
আমি তোমাদেরকে বলি, বিশেষণ দুনিয়ার সহজ, শুধু এক দুইটা ক্লাস দেখবা আমার। আর এখন তো আমি বলে দিচ্ছি, তোমার কাজ হচ্ছে গল্পটা আগে পড়বা, অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও। এখানে কিছুই বিশেষণ নেই, আমি বলতে চাই না। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ, এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় দেখো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র, একটা বাক্য দুইবার আসছে না? ক্ষুদ্র ক্ষুদ্র, বড় বড়, মাঝারি মাঝারি, ছোট ছোট, এগুলা সব বিশেষণ। এগুলো সব কি বিশেষণ। এই যে একটা পাইছো, আমি টেকনিক বলতে দেখছো, কি কি ক্ষুদ্র ক্ষুদ্র, ছোট ছোট, বড় বড়, একটা একটা শব্দ দুইবার থাকলেই এটা বিশেষণ, বাস। একটা শব্দ দুইবার থাকলেই বিশেষণ। দুঃখ তুমি দূর করো। এরপরে বলছে দেখো, অপরকে একটুখানি সুখ। সো একটুখানি, একটু একটু, একটু, বেশি, কম, এগুলো সব বিশেষণ। দেখছো? মানে দেখো, তুমি একটাতে অনেক কিছু পারবা। এরপরে দেখো, অপরের সুখ দাও, অপরের সঙ্গে একটুখানি। এই যে দেখো, এখানে আবার একটুখানি, তাহলে একবার তো বিশেষণ একটা পাইছো, আর দরকার নেই। একটুখানি মিষ্টি কথা, কথাটা কি কথা? মিষ্টি কথা। তাহলে মিষ্টি এখানে কি বিশেষণ? ঠিক আছে। আচ্ছা, পথের অসহায় মানুষটি, এই যে অসহায়, অসহায় মানুষটি কেমন অসহায় না? অসহায় মানুষটির দিকে একটা করুণ। এই যে দেখো, করুণ, করুণ মানে কি? দয়া করা। করুণ মানে কি? দয়া করা। করুণ মানে কি? দয়া করা। তোমার কাজ হচ্ছে পাঁচটা বিশেষণ খুঁজে বের করবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা তো এখানে হয়ে গেছে, আবার এই যে, তাহলে অনেক, এই অনেক, কম, বেশি, এগুলো থাকলে বিশেষণ। এখন অনেকগুলো হয়ে গেছে, ছয়টা দেখার দরকার নেই। তাহলে তুমি কিভাবে খাতায় লিখবে, জাস্ট দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। লিখবা হচ্ছে, 3 নং এর কি লিখতেছো? অথবা লিখতেছো না, এই জন্য খ লিখছি। সো 3 নং এর যেহেতু আমরা অথবাটা লিখছি, এখন দেখো এটা কেমনে লিখবা তুমি। এখানে যে বিশেষণটা পাইছো তুমি, এটা জাস্ট লিখবা। প্রথমে কোনটা পাইছো? এই যে প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র, ঠিক না? এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, বাস। একটা লিখছো, ক্ষুদ্র ক্ষুদ্র। সো ক্ষুদ্র ক্ষুদ্র, এটা কি বিশেষণ না? তুমি এখানে আবার লিখে দিতে পারো যে এটা হচ্ছে বিশেষণ। এটা না লিখলেও চলবে, যেহেতু বিশেষণ চাইছে, জাস্ট লিখে দিলা। আবার এটাও কি বিশেষণ। মানে এই সিস্টেম, অনেক সিস্টেমে লেখা যায়, এভাবে লিখতে পারো। যেহেতু শব্দে বিশেষণ চাইছে, তাই তুমি এখানে দিয়ে দেবে কি বিশেষণ। তাহলে কি হয়েছে আমাদের? তুমি শুধু গল্পটা একটু পড়ছো, পড়ে বিশেষণ খুঁজে বের করে জাস্ট এভাবে লিখে দিছো। কত নাম্বার পাবা? 5 নাম্বার। তাহলে কয় মিনিট লাগছে? 5 মিনিট লাগছে। 5 মিনিট লাগছে না? এটাতে সবাই 5-এ 5 পাবে, 1 নাম্বারও কম দিবে না যদি হয়ে যায়। তাহলে 3 নং শেষ। 15 কি গণিতের মতো পাইতেছো না তুমি? বাস। এরপরে হচ্ছে 4 নং আমরা আনসার করবো। স্যার 4 নং অনেক কঠিন, সমাস, এরপরে হচ্ছে উপসর্গ, এগুলো মনে থাকে না। কথা হচ্ছে, আমি তো পড়াচ্ছি, পাবেল স্যার তোমাকে পড়াচ্ছি, 80 দিব তোমাকে বলছে কমপক্ষে। এই যে দেখো, এই একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলি, উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে, ব্যাখ্যা করো বা আলোচনা করো। এই প্রশ্নটা সবাই একটু শিখে নিবা, এটা 4 নং-এ আসতে পারে। যদি না শিখতে পারো, মানে এটা একটু শিখে নিবা, কারণ হচ্ছে কি বুঝে, কারো কাছে যদি সমাস কঠিন লাগে, তখন ওইটা লিখবা। আর না হয় অথবা সমাস দিয়ে দিবা। সমাস কথা হচ্ছে, স্যার সমাস তো মনে থাকে না, অনেক কঠিন। আমি বারবার বলছি, সমাসের ফ্রিতে অনেক ভিডিও দেওয়া আছে, যদি এগুলো দেখো, সবাই 5-এ 5 পাবে। এরপর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু সমাসের টেকনিক দেবো। একটা টেকনিক অনেক কিছু সমাস হয়ে যাবে, মানে তুমি দেখে বলতে পারবে এটা এই সমাস। কথা সবাই বুঝছে না? সো তাহলে আমরা কয়টা আনসার করবো? তোমরা এক কাজ করো, এই শব্দটা, মানে এই যে এই উপসর্গ, এই প্রশ্নটা শিখে রাখবা, আর সমাস পড়বা। তবে যদি সমাস কমন না পড়ে, তখন হচ্ছে তুমি এই প্রশ্নটা দিবা। আর যদি সমাস কমন পড়ে যায়, তাহলে কি সমাসে লিখবা, কারণ সমাসে সময় কম লাগবে, মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। ঠিক আছে, তাহলে আমি সমাস আনসার করে দেখাচ্ছি। যে কোনো 5টি সমাস লিখবা। এই যে দেখো, কিভাবে লিখবা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে 4 নং না? 4 নং লিখছো। এটার কিভাবে লিখে? প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম, খাতায় সিরিয়াল এইভাবে লিখবা। অনেকে এগুলো ঘর করে, ঘর করার দরকার নেই, সময় নষ্ট হবে অযথা। ঘর করার কোনো দরকার নেই, ঠিক আছে। সো এই যে লেখছো তুমি, দেশান্তর। এখন তুমি জয়টা পারো এটা লিখবা। আমি লিখলাম দেশান্তর, নদীমাতৃক, প্রগতি, তারপর হচ্ছে ভবনদী, রাজপথ। এখন এটার ব্যাস ব্যাস
ব্যাস বাক্য লিখবো, তারপর সমাসের নাম লিখবো। সো আমি তোমাদেরকে বলি, এখানে কি আছে? দেশান্তর। দেশান্তরের ব্যাস বাক্য কি জানো? অন্য দেশ। কি দেশ? অন্য দেশ। দেশান্তরের ব্যাস বাক্য কি? অন্য দেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে প্রশ্ন করবে, স্যার আপনি তো বলে ফেলেন, আমরা কেমনে বলবো? এটা ব্যাস বাক্য লিখলাম। এখন এই সমাসের নাম কি? এটা হচ্ছে নিত্য সমাস। কি সমাস? হ্যাঁ, নিত্য সমাস। এখানে নিত্য লিখলে হবে, আর সমাস লিখে দেবে, মানে নিত্য। কথা বুঝছো নি? এখন তোমরাও পারবা এই শিক্ষার্থী বন্ধুরা, কারণ পাবেল স্যারের ভিডিও দেখছো। সো আমি বলছি, যদি তাকে যুগান্তর, যদি তাকে কি যুগান্তর, তুমি লিখবা শুধু অন্য লাগিয়ে দিবা। হ্যাঁ, অন্য যুগ, অন্য যুগ। যদি তাকে গ্রামান্তর, আহ যদি তাকে কি গ্রামান্তর, তাহলে কি অন্য গ্রাম, অন্য গ্রাম। যদি তাকে গৃহান্তর, অন্য গৃহ। যদি তাকে প্রেতান্তর, অন্য প্রান্তর। ঠিক আছে, এরকম। যদি তাকে গড়ান্তর, অন্য গড়। কথা কি বুঝছো? এগুলো সব অন্তর থাকলেই নিত্য সমাস। এই টেকনিকটা শেষে যদি অন্তর কথা পাবে, যে অন্তর, অন্তর, শেষে অন্তর কথা, অন্তর সমান নিত্য সমাস। একটা টেকনিকে দেখছো তো, সব সমাস শেষ একটা টেকনিকে। কথা কি বুঝছো নি সবাই? বাস, কাজ শেষ। এখন স্যার কথা হচ্ছে নদীমাতৃক, এটা এটা হচ্ছে নদীমাতা যার। এটা মনে হয় একটু কঠিন লাগতে পারে, তবে এটা এই নদীমাতৃক সমাজটা এখন মুখস্থ করবে, কারণ এটা 100 বার আসছে। ঠিক আছে, এটা হবে নদী মাতা, নদী মাতা ঝাড়, নদী মাতা ঝাড়। ঠিক আছে, এই যে নদী মাতা ঝাড় লিখলাম। এখন স্যার এটা কি সমাস? এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এই সমাসের নাম কি? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস লিখে এখন এইটা মুখস্থ করবে শুধু। এটা নদীমাতৃক নদীমাতা যার, নদীমাতৃক নদীমাতা যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। আর বহুব্রীহি সমাস মানে কি জানো? যে এটা অন্য, এই একটা বলবে আর একটা বুঝাবে, জাস্ট এটুকু। প্রগতি, এটা সবাই পারবা। প্র কত থাকলে পাদি সমাস, প্র যে গতি, এটা লিখবো শুধু। দেখো কত সহজ, প্র যে, শুধু যে লাগাইবা মাঝখানে। প্র যে গতি, এটা হচ্ছে পাদি সমাস। কি সমাস? এই যে দেখো, পাদি সমাস নাম লিখতেছিলাম। এটা হচ্ছে পাদি সমাস, একদম সহজ। যেমন প্রবাদ, প্রগতি, প্রবচন, সব হচ্ছে পাদি সমাস। পাদি সমাসে কি কি প্র থাকলেই হচ্ছে। দেখো, প্রবাদ, প্রগতি, ঠিক আছে, প্রবচন, এটা সব কি সমাস? পাদি সমাস। তার মানে প্র কথা থাকলেই পাদি সমাস। প্র সমান মানে কি? পাদি। তাহলে কয়টা সমাস শিখাইলাম তোমাদেরকে? তুমি কি দেখছো কয়টা সমাস তোমাকে শিখাইলাম? দুইটা সমাস, দুইটা টেকনিকে শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাই, যেমন বব নদী। নদীটা হচ্ছে বব। সো এখন তুমি কি করবা? এই বব হচ্ছে, দেখো লিখবা বব রূপ নদী, ববরূপ নদী। এটা হচ্ছে রূপক। এটা কি? রূপক কর্মদ্বারয় সমাস। রূপক কর্ম দ্বারয় সমাস। ঠিক আছে, রূপক মানে রূপ কথাটা যদি মাঝে থাকে, তখন রূপক কর্মদ্বারয় সমাস। রাজপথ। আচ্ছা, রাজপথ, রাজপথ মানে কি? পথের রাজা। এটা এই ব্যক্তিটা কি? রাজপথ মানে হচ্ছে পথের রাজা। ঠিক আছে, রাজপথ মানে কি? পথের রাজা। আচ্ছা, অন্তঃস্থ আছে, অন্তঃস্থ থাকলে ষষ্ঠী, অন্তঃস্থ থাকলে কি হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। কথা বুঝছো সবাই? অন্তঃস্থ থাকলে কি হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বাস্তব একটা কথা বলি, যেখানে তোমাদের এই সমাসটা অনেক কঠিন লাগবে। হুম, এটাতে 5-এ 5 সবাই পাবা, কিন্তু অনেকে ভাবতেছে, যারা আমার ক্লাস করছো অলরেডি, যারা আমার পেজ দিয়ে আসছো, এই ক্লাসটা করতেছো, তারা কিন্তু অটোমেটিক ভাবে 5-এ 5 পাবা। কারণ এই সমাসটা যদিও একটু কঠিন, কিন্তু আমি টেকনিকে বলছিলাম তোমাদেরকে যে কি কি সমাস পড়তে হবে। তুমি শুধু নিত্য সমাস পড়বা, পাদী সমাস পড়বা, দ্বন্দ্ব সমাস পড়বা, আর হচ্ছে অব্যয়ীভাব সমাস পড়বা। এগুলা পড়লে দ্বিগু সমাস পড়বা। এগুলা পড়লে কি হবে? 5-এ 5 সবাই পাবা।
তার মানে আমরা 4 নং পর্যন্ত পড়লাম, এখানে 20-এ 20, মানে 20-এ 20 পাওয়া সম্ভব। এখন আমরা যাব 5 নং এ। তোমাদের 5 নং, এই 5 নং এ তোমার একটা প্রশ্ন প্রত্যেক বছরে আসে, ঠিক আছে? তো দেখো এখন 5 নং তুমি কি আনসার করবা? এই প্রথমটা আনসার করবা নাকি অথবা আনসার করবা, আমি বলে দিচ্ছি তোমাকে। সো তুমি যদি অথবা আনসার করো, নেতিবাচক শব্দ শিখতে হবে বা বাক্য রূপান্তর শিখতে হবে সরল, ঠিক আছে? তারপর হচ্ছে অস্তিবাচক, মানে অনেক কিছু তোমাকে শিখতে হবে। এখন এইগুলা না শিখে তুমি যদি প্রথমটা আনসার করো, তাহলে তোমাকে আমি একটা বাক্য দিব, মানে একটা প্রশ্ন দিব, এই প্রশ্নটাই প্রত্যেক বছরে আসে। দেখো কি প্রশ্ন, যেমন একটি সার্থক বাক্য গঠনে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা আলোচনা করো, বা বাক্য কাকে বলে, একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে, এই প্রশ্নটা থাকে শুধু। কথা বুঝছো? তার মানে এই প্রশ্নটা তুমি কিভাবে লিখবা, এই যে খাতায় সুন্দর করে। তাহলে তোমরা কি, আমি ফিক্সড করে দিলাম যে তোমরা শুধু এই প্রশ্নটা শিখবা, এগুলো শেখার দরকার নেই, কারণ অনেক নিয়ম শিখতে হবে। তাহলে অনেক নিয়ম শেখার চাইতে তুমি শুধু 2টা প্রশ্ন শিখবা, মানে প্রশ্ন ক্যাটাগরি একটাই, বাক্য কাকে বলে, একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা দরকার, আরেকটা হচ্ছে বাক্য কাকে বলে, গঠন অনুসারী বাক্য কত প্রকার ও কি কি, আরেকটা হচ্ছে বাক্য কাকে বলে, অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। জাস্ট মানে বাক্য নিয়ে, মানে মেন কাহিনী। সো আমি কি বলছিলাম দেখো, তাহলে এই 5 নং তুমি আনসার করবা, আনসার টু দ্য কুয়েশন নং 5, বা 5 নং কুয়েশন ক। এই যে দেখো আমি এখানে যেভাবে লিখে দিচ্ছি, জাস্ট এটা শিখলেই হবে তোমার। এবং দেখো এটা কয় পৃষ্ঠা, মাত্র তোমার 1 পৃষ্ঠা, চাইলে তুমি আটাইতে পারো, অথবা যদি তুমি লিখা যদি অন্য কিছু হয় তাহলে তুমি ওই পৃষ্ঠা যাবা। তাহলে দেখো কিভাবে লিখবা, এটা একটু দেখো। প্রথম এই সিস্টেমে লিখবা যে বাক্য, আমি একটু এডিট করে নিচ্ছি এটা। এই যে দেখো, বাক্য যে পদ বা পদ সমষ্টির দ্বারা বক্তার পূর্ণ মনোভাব প্রকাশ পায় তাকে বাক্য বলে, এতটুকু শেষ। যেমন আমি এইচএসসি তে পড়ি, বাস কাজ শেষ, এতটুকু লিখলে শেষ। এটা সবাই আমি যেভাবে লিখে দিচ্ছি জাস্ট এটাই এটাই লিখবা। এরপরে তুমি হচ্ছে আরো ক্রেডিট করতে পারো যে একটি আদর্শ বাক্যে 3টি গুণ থাকে। কয়টা গুণ থাকে একটি আদর্শ বাক্যের, আমার সাথে সাথে শিখে হয়ে যাবে। আমি যে আজকে তোমাদেরকে বলছি যে 90+ পাবা, শুধু এমনি এমনি বলি নাই, সবাই পাবা। একটি আদর্শ বাক্যে 3টি গুণ থাকে। একটা হচ্ছে কি, আকাঙ্ক্ষা। এই যে আকাঙ্ক্ষা, বানানটা খুব সুন্দর করে তোমাকে লিখতে হবে, কথা বুঝছো নি সবাই? আকাঙ্ক্ষা, তারপর হচ্ছে এটা কিন্তু আসক্তি না, এটা হচ্ছে আসক্তি, ঠিক আছে? আকাঙ্ক্ষা, এরপর হচ্ছে আসক্তি, হুম, আর একটা হচ্ছে যোগ্যতা। কি হবে এটা? যোগ্যতা। কথা বুঝছো সবাই? বাস। এরপরে হচ্ছে দেখো, এই প্রত্যেকটা এটার একটা সংজ্ঞা দিবা, এটার একটা সংজ্ঞা দিবা, এটার একটা সংজ্ঞা দিবা। সংজ্ঞা দেওয়ার পর প্রত্যেকটা এক একটা উদাহরণ দিবা, তাহলেই কাজ শেষ। তাহলে দেখো আকাঙ্ক্ষা কি। আকাঙ্ক্ষা জিনিসটা হচ্ছে দেখো, বাক্যের এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। এক কথাই শেষ। বাক্যের এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই কি আকাঙ্ক্ষা। যেমন আমি তোমাকে ডট ডট, এখানে দেখো, এখানে এখন একটু ব্যাখ্যা দিবা। এখানে বাক্যটি সার্থক নয়, কারণ কি, বাক্যটি শেষ হয় নাই, তাই সার্থক নয়। যদি বলা হতো আমি তোমাকে চাই, বাস এইখানে এই বাক্যটার কি, তাহলে বাক্যটি সার্থক হতো, বাস কাজ শেষ। এতটুকুই হচ্ছে আকাঙ্ক্ষার বর্ণনা। তাহলে এটা কি খুব কঠিন? এতটুকুই আকাঙ্ক্ষা। এভাবে তুমি আসক্তির বর্ণনা দেবো কিভাবে, দেখো। আসক্তি, আসক্তি হচ্ছে দেখো বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে, এক কথাই শেষ। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। যেমন বাজার মাছ আমি থেকে কিনি, তাহলে কি এলোমেলো না? আচ্ছা, এই বাক্যের পদগুলো এলোমেলো বিন্যাস আছে বা আছে, তাই অর্থ কি, মানে অস্পষ্ট হবে। এখানে কি অর্থ হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে? এই অর্থটা কি অস্পষ্ট, এখানে একটু এডিট করতে হবে। বাস। হ্যাঁ অবশ্যই তো, অর্থটা অস্পষ্ট, মানে এটা দ্বারা বাজার মাছ আমি থেকে কিনি, এটা কি অস্পষ্ট না? তার মানে বাক্যের পদগুলো এলোমেলো বিন্যাস, তাই কি অর্থ কি অস্পষ্ট। যদি বলা হতো আমি বাজার থেকে মাছ কিনি, এই যে দেখো আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, যদি বলা হতো কি
আমি বাজার থেকে মাছ কিনি, তাহলে বাক্যের পদ বিন্যাস ঠিক হতো এবং অর্থ স্পষ্ট হতো। এতটুকুই হচ্ছে আসক্তির বর্ণনা, বাস কাজ শেষ। তারপর কোনটা আছে? তারপর আছে যোগ্যতা। সো এটা দেখো, যোগ্যতাটা দেখো। এই যে দেখো, যোগ্যতা হচ্ছে কি, বাক্যস্থিত মানে বাক্যে উপস্থিত বাক্যস্থিত পদগুলো অর্থগত, পদগুলোর অর্থগত ও ভাবগত মিলকেই যোগ্যতা বলে। পদগুলোর কি, এই যে এই দুইটা জিনিস কথা লাগবে, যে অর্থগত আর হচ্ছে ভাবগত মিল থাকতে হবে। যেমন মশা গাড়ি চালায়, আচ্ছা মশা কি কোনোদিন গাড়ি চালাতে পারবে? ঠিক আছে, এখানে এই বাক্যটি যোগ্যতা সম্পন্ন হয় নাই বা যোগ্যতা হারাই ফেলছে বাক্যটা। যদি বলা হতো মশা রোগ ছড়ায়, তখন কি, তাহলে বাক্যটি যোগ্যতা সম্পন্ন হতো। প্রিয় শিক্ষার্থীগুলো, সবচেয়ে মজার পড়া হচ্ছে এই বাক্য। বাক্য কাকে বলে? আদর্শ বাক্যে কয়টা গুণ থাকা আবশ্যক। এতটুকু লিখলেই তোমাকে 5-এ 5 দিবে টিচার, একটা নাম্বারও কম দিবে না। তাহলে কি শিখাইতে পারলাম তোমাকে? সো এই প্রশ্নটা আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, যে কোনো বোর্ডে আসবেই। তুমি মিলিয়ে দেখো, ঠিক আছে? এই যে এই প্রশ্নটা সবাই ভালো করে শিখবা, এবং এই প্রশ্ন কোথায় থেকে শিখবা? আমি এখানে যেভাবে লিখে দিছি সুন্দর করে তোমরা লিখবা। অথবা তোমাদেরকে আরেকটা অপশন দিই, 5 নং আমি শেষ করি, তারপর কথা বলি। 5 নং এ তাহলে কি শিখবা? শুধু একটা বাক্য, মানে একটা প্রশ্ন শুধু শিখলে হবে, বাক্য কাকে বলে, একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা দরকার বাবা। এখন কত যে স্যার ওইটাই কি ফাইনালের জন্য সকল বোর্ডের জন্য সাজেশন দিচ্ছেন? হ্যাঁ এটাই। এটার পাশাপাশি আরেকটা কি আছে, যে বাক্য কাকে বলে, অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, আর একটা হচ্ছে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। 3টা সেন্টেন্স শিখবে শুধু। 3টা সেন্টেন্স একসাথে কোথায় পাবা আমি বলে দিচ্ছি, দেখো। সবাই ফেসবুকে গিয়ে সার্চ করবা টিচ পাবেল 24। এখানে আমি আমার পেজে সুন্দর করে তোমাদেরকে, মানে এইটার শীটটা পাবলিশ করে রাখছি, পোস্ট করে রাখছি, ওইটা সরাসরি তোমরা ডাউনলোড করে দেখতে পারবা। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। আমার পেজে যাওয়ার পর তোমরা নিচে স্ক্রল করতে থাকবা, নিচে স্ক্রল করতে থাকবা, অটোমেটিক পাবা। সুন্দর করে অলরেডি আমি এগুলা পোস্ট করে রাখছি, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো প্রসেসটা আমি শিখিয়ে দিলাম তোমাদেরকে। এখন কথা হচ্ছে স্যার, আমরা হচ্ছে 6 নং এবার আনসার করব। এই যে 6 নং এ আমরা চলে যাচ্ছি। স্যার 6 নং এ আমরা কি আনসার করব, আমরা একটু দেখি সবাই। তো এখন কথা বলি যে স্যার, ওইটাতে আমরা যে 5 নং যে লিখলাম, এটাতে সবাই 5-এ 5 পাবে, একটা নাম্বারও কম দিবে না তোমাকে, সবাই 5-এ 5 পাবে। ঠিক আছে, এখন আমরা 6 নং এ যাব। ঠিক আছে, তো 6 নং এ দেখো কি আনসার করবা তোমরা। আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাকে কি সাজেশন, এখানে কোনো সাজেশন না যে 10টা পড়ো 20টা পড়ো, এগুলো দেবো না, টেকনিক দেবো, একটা পড়লেই হবে। এখানে বলছে দেখো, যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো, এটা বলছে। আর একটা বলছে অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো। এখন তুমি কোনটা লিখবা, বাক্য লিখবা নাকি অনুচ্ছেদ লিখবা? আমি বলবো অনুচ্ছেদ বাদ, এটা দরকার নেই। তোমরা এখান থেকে 5টা বাক্য শুধু লিখবা, সুন্দর করে গুছিয়ে, এলোমেলো ভাবে থাকবে। এখন এটা যেহেতু আমি একটা মডেল নিছি বা নমুনা প্রশ্ন নিছি, এখানে মোটামুটি ভাবে একটু কঠিন, কিন্তু তোমাদেরকে আরো সহজগুলো আসবে, এভাবে থাকবে। কেমন সহজ থাকবে একটু দেখাচ্ছি, তোমরা দেখো। যেমন একটা বুট কুইশন দেখো তোমরা, 6 নং কিভাবে থাকে, এই যে। আবার থাকতে পারে এই অপপ্রয়োগ আছে শুদ্ধ করে লেখার জন্য। এটা কিভাবে রয়েছে দেখো, এখানে বলছে যে কোনো 5টি বাক্য, এই যে বলছে যে এটা একটা লজ্জাস্কর ব্যাপার, এটা বলছে। ঠিক আছে, মাতাহীন শিশুর কি দুঃখ, এটা 2টা বলছে, মানে 8টা দেওয়া থাকবে। আবার দেখো বাকিগুলা কি বলছে, অশ্রু জলে তার বুক বেসে গেল। ঠিক আছে, দৈন্যতা সব সময় প্রশংসনীয় নহে। আচ্ছা, সকল সভ্যগণ, ঠিক আছে, সবাই সবাই কি ছিল, উপস্থিত ছিলেন। তারপর বিরাট গরু ছাগলের হাট, খাঁটি গরুর দুধ। একটা গোপনীয় কথা বলি, এখানে অশুদ্ধ বাক্য আছে কয়টা, 8টা, যে কোনো 5টা লাগবে। তাহলে এখান থেকে আমি 5টা লিখে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তুমি যেগুলো লিখবা 6 নং প্রশ্নের উত্তর, আর এটা প্রথমটা লিখবা তোমরা। লিখছো, লিখার পর একটা ঘর বানাবা এভাবে, একটু দেখাচ্ছি, একটু দেখো জাস্ট। বানাইছো, এখন তুমি যে কোনো 5টা আমি ধরো বাছাই করলাম। অশ্রু জলে তার বুক বেসে গেল, এটা অশুদ্ধ প্রদত্ত শব্দ, আর আমরা এখন শুদ্ধ করে লিখবো এখানে। তাহলে দেখো এইটার শুদ্ধ কি হবে, আমি তোমাদেরকে একটা টেকনিক বলবো। অশ্রু যে কথা, জল একই কথা। তো অশ্রু জলে, তার মানে জল কয়বার বলতেছো? জল তুমি বলতেছো 2বার, এটা কি হবে জীবনে? জীবনেও হবে না। তাহলে কি লিখবা, শুধু একটা কেটে দিবা, তুমি লিখবা অশ্রুতে।
তাহলে লিখো, এই যে দেখো, হ্যাঁ, এই যে দেখে তুমি শুধু অশ্রুতে 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 তার অশ্রুতে তার বুক, আমি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি কিভাবে লিখবা। বুক বেসে গেল, বাস এতটুকুই, বেসে গেল, বাস। দেখছো, এই সিস্টেমে লিখবা সবাই, যাতে চুটো করে হয়। হ্যাঁ, আমি যেভাবে দেখাচ্ছি ওই লিখবা, প্রয়োজন হলে একটু চুটো করে লিখবা, যাতে এক লাইনে তোমারটা কি হয়ে যায়। এরপরে দেখো, তাহলে এটাই শুদ্ধ, এবং কি এটা একটার জন্য তুমি এক পাবা, 1 নাম্বারও কাটবে না, গণিতের মতো। ঠিক আছে, জাস্ট এতটুকু পরিবর্তন করছো, অশ্রু আর জল থাকলেই অশ্রুতে হবে, আর সবটাই ঠিক রয়েছে। আচ্ছা, এটা কি বলছে, দৈনতা সব সময় প্রশংসনীয় নহে। এটা কি হবে জানো, এটা হবে শুধু, এই দৈনতা বলতে কোনো কথা নাই, এটা লিখবা তুমি, এই যে দেখো এভাবে লিখতে পারো, দীনতা, দীনতা সব সময়। ঠিক আছে, আর সব সময় একসাথে লিখতে পারো, এটা দীনতা সব সময় প্রশংসনীয় নহে। ঠিক আছে, প্রশংসনীয়, এই যে নহে আমি লিখে দিলাম এখানে, বড় কলম দিয়ে লিখছি তো এখানে আটতেছে না। আচ্ছা, এরপরে দেখো, বিরাট গরু ছাগলের হাট। তো তাহলে স্যার এইটা সঠিক কোনটা, এটা সঠিক কি জানো, যে গরু ছাগলের এটা সামনে আসবে শুধু। ঠিক আছে, কি লিখবা, গরু ছাগলেরটা কি সামনে আসবে, এই যে দেখবা সামনে দিতে কোরবানি ঈদ, তাহলে এটা সবাই পারবা কিন্তু। লিখবা প্রথম, গরু ছাগলের, গরু ছাগলের কি লিখবা, বিরাট হাট। ঠিক আছে, এটা কিন্তু অনেক বাজারে ভুল লেখা থাকে, ছেলেরা তো জানো এটা। তাহলে এটার উত্তরটা কি হবে, গরু ছাগলের বিরাট হাট। বিরাট গরু ছাগলের হাট কোনোদিনই হবে না, এটা হচ্ছে গরু ছাগলের বিরাট হাট। তারপর কাটি গরুর দুধ পাওয়া যায়, বিশেষ করে দোকানে লেখা থাকে যে এখানে খাঁটি গরুর দই পাওয়া যায়, দুধ পাওয়া যায়, সবকিছু লেখা থাকে কিন্তু। তাহলে এটা সঠিক কি? এটার উত্তর হচ্ছে কাটি গরুর না, গরুর কাটি দুধ। ঠিক আছে, এটা না, কাটি গরুর দুধ না লিখে কি লিখবা, গরুর দুধটা খার, গরুর, তাই লিখবা যে গরুর খাঁটি দুধ। তাহলে কি এগুলো সহজ না বলো তো, এগুলো একদম সহজ না, শুধু অশুদ্ধটাকে শুদ্ধ লিখবা, বাস কাজ শেষ। তাহলে কি লিখলাম আমি, গরুর খাঁটি দুধ, বাস কাজ শেষ। এরপর একটা গোপনীয় কথা বলি, এটা কি হবে, গোপনীয় হবে না, শুধু হবে দেখো একটা লিখছো তুমি, আর গোপনীয় না লিখে শুধু লিখবা গোপন, একটা গোপন, একটা গোপন কথা বলি, কথা বলি, বাস কাজ শেষ। সবাই কি বুঝছো, এতটুক লিখলেই তোমাকে পাশে পাশ যাবে যে কোনো টিচারে, স্যার আপনি তো সহজভাবে বুঝিয়ে দিলেন, আমরা কোথায় থেকে পড়বো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়ে আমার ফ্রিতে একটা লেকচার দেওয়া আছে, চাইলে ওইটা দেখতে পারো। ঠিক আছে, চাইলে দেখতে পারো। আর আমি তোমাদেরকে অবশ্যই আরো লেকচার দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই এটাতে 5-এ 5 পাবা। তাহলে তোমার জন্য কোনটা সহজ আমাকে বলো, এই অনুচ্ছেদ নাকি 6 নং এর প্রথমটা? আমি এর জন্য অনুচ্ছেদ কেটে দিয়েছি, দরকার নাই, যে কোনো স্টুডেন্ট দরকার নাই, শুধু এটা লিখবা এখান থেকে। কথা বুঝছো সবাই? এখন আমরা চলে যাবো 7 নং। 7 নং দুনিয়ার সহজ, দুনিয়ার সহজ। স্যার 7 নং এ তো দুইটা আছে, আমরা কোনটা লিখবো? 7 নং এ দুইটা আছে, একটা হচ্ছে দেখো বাংলায় অনুবাদ করো, আই সর্বনাশ, সেটা অনেক কঠিন, এটা দরকার নাই, বাদ, কাটা। 10টি পারিভাষিক শব্দ লিখবা, 14টা দেওয়া আছে, এখান থেকে 10টা শব্দের অর্থ লিখবা বা পারিভাষিক শব্দ লিখবা, তাহলেই তোমাকে কত নাম্বার দিবে, 10 নাম্বার। 10 নাম্বার। তাহলে দেখো, আমি 1 থেকে যে তোমাদেরকে 6 পর্যন্ত পড়াইলাম, এই যে 1 থেকে যে শুরু করছি এবং 6 পর্যন্ত নিলাম, এখানে যে 30 নাম্বার, 30-এ 30 সবাই পাবা, একটা নাম্বারও কাটবে না। চিন্তা করছো, এই জন্য বলছি তুমি 90+ তুলতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা স্যার এই পারিভাষিক শব্দ কোথায় থেকে পড়বো, কিভাবে লিখবা, আগে এটা আমি দেখাই খাতায়। তুমি লিখবা আনসার টু দা কুয়েশন নং 7, লিখলে তুমি 7 নং উত্তর, এগুলোর জন্য কাটবে না। হ্যাঁ, আচ্ছা, এই 7 নং থেকে এখান থেকে তুমি জয়টা পারবা ওইটা আগে এই সিরিয়ালে লিখবা, আমি যেভাবে খাতাটা গুছানো শিখাচ্ছি এভাবে লিখবা। ঠিক আছে, এবার জয়টা পারবা সিরিয়ালে এভাবে লিখবা, লিখার পর এখন লিখছো, এখন তুমি লিখবা অ্যাক্টিং। অ্যাক্টিং অর্থ কি, বার প্রাপ্ত। অ্যাক্টিং অর্থ কি, বার প্রাপ্ত। অ্যাক্টিং অর্থ কি, বার প্রাপ্ত, শেষ, কাজ শেষ, একটা পারছো, 1 নাম্বার। ঠিক আছে, এরপরে অডিও। অডিও অর্থ কি, শ্রুতি। শ্রুতি তোমাদেরকে আমি
এখনই সাজেশন দিয়ে দিচ্ছি যেগুলো থেকে 100% কমন পাবো তুমি, ঠিক আছে? স্যার পারিভাষিক শব্দ মনে থাকে না, কোথা থেকে পড়বো? তোমার কাজ হচ্ছে 2024 সালের বোর্ড থেকে 2019 সাল পর্যন্ত যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে জাস্ট এগুলো পড়িও, 10টা থেকে 100% কমন পাবা। কথা বুঝছো? অথবা এই বিষয়ে আমার একটা লেকচার দেওয়া আছে, চাইলে দেখতে পারো, ওইটা দেখলে হয়ে যাবে, ঠিক আছে? পারিভাষিক শব্দ নিয়ে ফ্রিতে একটা লেকচার দেওয়া আছে, আর যারা পেড বেসে আছো তোমাদেরকে পেড বেসে যেগুলো দিচ্ছে এগুলো পড়লেই এনাফ, 10টা কমন পাবা 100%, ঠিক আছে? এরপর হচ্ছে বেল। বেল হচ্ছে কি? জামিন। বেল হচ্ছে কি? জামিন, ঠিক আছে? কপিরাইট কি বলতো? লেখা সত্য অথবা কি মেধা সত্য, ঠিক আছে? এটা লিখতে পারো, লেখা সত্য অথবা কি মেধা সত্য, যেটা একটা লিখলে হবে। আচ্ছা, এরপরে ডিট। ডিট তো কি? ডিট মানে দলিল না? ডিটকে বলা হয় কি? দলিল। আমি তোমাদেরকে সাথে সাথে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিট তো কি? দলিল। তাহলে লিখো দলিল। আচ্ছা, তারপর আমরা বলি না এডিশন করো, এডিশন। এডিশন মানে কি? মানে এডিশন বিষয়টা কি তোমার তো আগে যেটা জানতে হবে। এডিশন শব্দের অর্থ সে সংস্করণ করে না কিছু। এই যে দেখো, সংস্করণ। কি কথা বুঝছো সবাই? বাস। র্যাঙ্ক কত কি? র্যাঙ্ক অনেকে তো র্যাঙ্কে উঠে যায়। র্যাঙ্কে, র্যাঙ্ক মানে কি? পদমর্যাদা, ঠিক আছে? পদমর্যাদা, ঠিক আছে? সবাই কথা বুঝছো নি? আচ্ছা, অতত্ব কি? শপথ। আমরা শপথ করি না? শপথ, শপথ। এরপরে এটা একটু কঠিন আছে। জুম মানে কি? জুম মানে কি? আমি একটু লিখে দিচ্ছি এটা, হ্যাঁ। জুম মানে হচ্ছে বিমানের, বিমানের যে এই যে তীব্র খাড়া, একটা বিমান আছে না, বিমানের তীব্র খাড়া উড্ডয়ন, এটাকে বলা হয় মূলত জুম। কথা বুঝছো? বাস। এরপর হচ্ছে লিয়েন অর্থ কি? লিয়েন কি পারবা সবাই? দেখি তো একটা কি পারো কিনা তোমরা। লিয়েন মানে কি এটা বলো? কর্মসত্য। লিয়েন মানে কি? কর্মসত্য দিলেও হয়ে যায়। আচ্ছা, তাহলে কর্মসত্য, বাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যখন তুমি কয়টা লিখবা? 10টা লিখবা। 10 থেকে টিচারে তোমাকে কত দেবে? 8 নাকি 9? 8 নাকি 9 এটা বলতে পারবা? 100% তোমাকে 10-এ 10 দিবে টিচারে, একটা নাম্বারও তোমাকে কাটবে না যদি বানানগুলো হয়ে যায়। কথা বুঝছো? তার মানে 7 নঙে কি? 10-এ 10, আর ওইদিকে 30, ওইদিকে 30 আর এখানে 10, 40 তো। মানে 1 থেকে 7 পর্যন্ত তুমি 40 100% পাইতেছো। এখানে একটা নাম্বারও কাটবে না যদি তুমি ভালো করে পড়ো। এরপরে প্রশ্ন হচ্ছে 8 নং। 8 নং এ কি থাকে আগে এটা দেখতে হবে। এখানে বলছে যে অভিজ্ঞতা বর্ণনা করে। একটা হচ্ছে অভিজ্ঞতা আর একটা হচ্ছে ভাষণ। এখন এই অভিজ্ঞতার স্থানে দিনলিপিও থাকে। কথা বুঝছেন সবাই? এখানে বলছে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটা দিনলিপি লেখো। বাস, কাজ শেষ। এখানে দিনলিপি আসছে, দেখছো? তার মানে দিনলিপি কিভাবে লিখবা, কত পৃষ্ঠায় লিখবা এবার দেখো, এবং কিভাবে লিখলে টিচারে তোমাকে 10-এ 10 দেবে। আমি 1 মিনিটের দিনলিপির জিনিসটাকে এটা আগে একটু বুঝাই তোমাকে, তাহলে সবাই লিখতে পারবা। এটা মুখস্থ করার দরকার নেই, স্যার আমাকে 10টা সাজেশন দেন, 5টা সাজেশন দেন, যে কোনো একটা দিনলিপি দেন যাতে আমি লিখতে পারি। এভাবে সাজেশন চাও না? আজকের পর থেকে তোমাকে কোনো সাজেশন ফলো করার দরকার নেই। তুমি এই ভিডিওটা দেখার পর অটোমেটিক ভাবে দিনলিপি লিখতে পারবা। কারণ কি জানো? কোনো কিছুর দরকার নেই, যে কোনো দিনলিপি তুমি জাস্ট সিস্টেমে লিখতে পারবা। আচ্ছা, এখানে বলছে কলেজে, ধরো তুমি কলেজে প্রথম দিন ভর্তি হয়েছো, মানে প্রথম দিন ভর্তি হয়ে প্রথম দিন গেছো। এখন এই দিনটা কিভাবে কিভাবে কাটাইছো তুমি? অথবা তুমি একটা বিবাহ অনুষ্ঠানে গেছো, এই সারাটা দিন তুমি বিবাহ অনুষ্ঠানে কিভাবে কিভাবে কাটাইছো এই সম্পর্কে জাস্ট একটা বর্ণনা লিখবা। এটাকে বলা হয় দিনলিপি। দিন মানে হচ্ছে ডে, আর লিপি মানে হচ্ছে কোনো কিছু লেখা। তার মানে এই সারা দিনের বিভিন্ন যা যা করছো তুমি এই দিনের বিষয়ে একটা কিছু লিখবা, বর্ণনা, জাস্ট বর্ণনা দিবা। এবং তোমাদের যে কলেজে গেছো, কলেজের যে অভিজ্ঞতা হয়েছে এইটারও একটা বর্ণনা। মানে মেন কথা হচ্ছে সারাদিন যা যা কাজ করছো, তোমার কি অভিজ্ঞতা হয়েছে এই সম্পর্কে A to Z লিখবা। বাস, দিনলিপি শেষ। কথা সবাই বুঝছো? এখন তার মানে এটা কি মুখস্থ করার দরকার আছে যে আমি কলেজে প্রথম দিন গিয়েছিলাম কি কি হয়েছে অন্যের ঘটনা পরে? তো দরকার নাই। তুমি কিভাবে কিভাবে কাটাইছো এটা লিখলি চলছে। এখন ধরো একটা বিবাহ অনুষ্ঠানে গেছো, এখন বলতেছে যে তুমি তোমার বড় বোনের বিবাহ অনুষ্ঠানটা, বিবাহ অনুষ্ঠানের দিনের অভিজ্ঞতা নিয়ে একটা দিনলিপি লেখো। তাহলে তুমি কিভাবে লিখবা? বাস, টেকনিক তো এটাই। কিভাবে কি করছো? তার মানে এটা কি শিখন লাগে? তাহলে কি সবাই লিখতে পারবে না? এখন
জাস্ট ফরম্যাটটা দেখো কিভাবে লিখবা, সাজাইতে হয় এটা দেখলেই চলছে। তুমি প্রথমে শুরু করবা যেটা, এখানে লিখবা তারিখ। এখানে কি লিখবা? তারিখ। ঠিক আছে? তো তারিখ, তুমি যে দিনলিপিটা লিখতেছো, হ্যাঁ, এটা কোন দিনের ঘটনাটা লিখতেছো? আমি একটা তারিখ বানিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধরো তুমি লিখতেছো 9 জুন, ঠিক আছে, 2024, 24 সালের একটা ঘটনা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তুমি বারটা লিখবা, কি বারের ঘটনাটা ছিল। তাহলে তুমি ধরতেছো যে সোমবার। হুম, এটা হচ্ছে কি সোমবার। এরপরে তুমি দিতে পারো যে কোন সময়ের ঘটনাটা ছিল, কোথায় মানে কোন সময় থেকে শুরু হয়েছে। তুমি দিতে পারো যে সকাল 10টা, সকাল কি 10টা, ঠিক আছে। অথবা দিতে পারো একটু সকাল 10টা 30 মিনিট। কথা বুঝছো? বাস, কাজ শেষ, আর কিছু দরকার নেই। তুমি আবার এইগুলো শিরোনাম দেওয়ার পর তুমি লেখা শুরু করছো, দেখছো? এই যে আমি একটু দেখাচ্ছি কয় পৃষ্ঠা লিখবা। এখন লেখা শুরু করছো, লেখা শুরু করছো, সারাদিন কি কি করছো, কি কি না করছো। এরপরে তুমি এদিকে আসছো। হুম, এদিকে এসে এরপর আমি এখানে অল্প কিছু লিখছি, তোমরা এক কাজ করবা। তোমরা হচ্ছে একদম 2 পৃষ্ঠা পর্যন্ত লিখবা। কয় পৃষ্ঠা? কমপক্ষে 2 পৃষ্ঠা পর্যন্ত এখানেও লিখবা, অর্থাৎ 2টা পৃষ্ঠা লিখবা। ঠিক আছে? যেহেতু এটাতে 10 নাম্বার, 10টা নাম্বার, টিচারে তোমাকে, যাদের লেখা স্পিড তারা 3 পৃষ্ঠা লিখবা। যারা মনে করো যে স্যার আমি এত কিছু লিখতে পারবো না, তারা অন্তত সর্বনিম্ন 2 পৃষ্ঠা লিখবা, লিখবা, লিখবা। তাহলে কি আমাদের কত নং শেষ? অলরেডি আমরা শেষ করে পারছি 8 নং। ঠিক আছে? 8 নং আমাদের শেষ না? আচ্ছা, 8 নং-এ তাহলে কোনটা আনসার করবা? সবাই সবাইকে কি বলছে, 8 নং-এ কি আনসার করবা? 8 নং-এ তোমরা আনসার করবা দিনলিপি। আর বাসন লিখার দরকার নেই, কারণ বাসন তো অনেক বড় হয়। হ্যাঁ, বাসন লিখার দরকার নাই, তোমাদের বাসন দরকার নেই, তোমরা এটা শিখবা, শুধু একটা শিখবে, এত কিছু শেখার দরকার নেই। অনেকে ভাববা যে স্যার আমি বাসনও শিখবো, দিনলিপিও শিখবো, না দরকার নেই। তুমি শুধু এই ফর্মুলাটা শিখবে বাস। আমরা এবার যাব 9 নং-এ। 9 নং-এ কি থাকে এটা দেখতে হবে। 9 নং-এ কি থাকে? 9 নং-এ এটা হচ্ছে তোমার থাকে কি জানো? যে পত্র, অথবাতে পত্র থাকে। আর এই অথবা ছাড়া প্রথমটাতে কি থাকে? এটা হচ্ছে বৈদ্যুতিক চিঠি অথবা খুদে বার্তা। স্যার খুদে বার্তা কি আর বৈদ্যুতিক চিঠি কি? হ্যাঁ, এটা আমি দেখাই তোমাদেরকে। এখানে বলছে, এই প্রশ্নটাতে বলছে ধরো খুদে বার্তা লিখো। আবার অন্য প্রশ্নতে বলছে বৈদ্যুতিক চিঠি। বৈদ্যুতিক চিঠির অপর নাম হচ্ছে একটা ইমেল লিখবা বন্ধুকে। আর খুদে বার্তা মানে SMS, একটা SMS লিখে পাঠাবা। এই SMS-টা এখন থাকে না, কারণ এটা মানে একদম সহজ, মাত্র 5টা লাইনে SMS হয়ে যায়। এটাতে 10 নাম্বার দেয় না। এজন্য তোমাদেরকে কি বৈদ্যুতিক চিঠি দেয়। এই যে কিভাবে তাকে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে আরেকটা প্রশ্ন নিয়ে। দেখো, মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের, হ্যাঁ, বন্ধুদের প্রেরণের জন্য একটি ইমেল রচনা করো। অথবা এখানে এই ইমেলের অপর নাম হচ্ছে বৈদ্যুতিক চিঠি। অনেকে আবার প্রশ্ন করবে যে স্যার ইমেল কি, খুদে বার্তা কি, বৈদ্যুতিক চিঠি কি? ইমেল যে কথা, বৈদ্যুতিক চিঠি একই কথা। তার মানে তোমরা বৈদ্যুতিক চিঠিটা লিখবা। কিভাবে লিখবা আবার টেকনিক দেখাচ্ছি। এবং বৈদ্যুতিক চিঠি স্যার কয়টা পড়াবেন? আমি একটা ফরম্যাট দিব, একটা ফরম্যাটে সব হয়ে যাবে, আর কিছু শেখার দরকার নেই। প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি, ইমেল তোমরা 1 পৃষ্ঠায় লিখবা। প্রথম নম্বর কথা হচ্ছে ইমেল তোমরা 1 পৃষ্ঠায় লিখবা। স্যার 1 পৃষ্ঠায় লিখলে কি টিচারে 10-এ 10 দিবে? হ্যাঁ, অবশ্যই। তোমার যদি নিয়ম হয় তাহলে 10-এ 10 দিবে। এখন ইমেলের একটা নিয়ম আছে, এই নিয়মটা আগে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তো প্রথমে দেখো, ইমেল 2 কথায় শেষ। ইমেল হচ্ছে 2 কথায় তুমি লিখতে পারবা। প্রথমে লিখবা ফ্রম। কি লিখবা? ফ্রম। ফ্রমের জায়গাতে একটা ইমেল লিখবা। স্যার আপনি কি বুঝেছেন? প্রথমেই তো আমরা ফ্রম লিখবো, তারপর সিসি লিখবো, তারপর বিসিসি লিখবো, এগুলো বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমি একটা ইমেল, এই যে এখানে একটা দেওয়া আছে দেখো, এই প্রশ্নটা দিয়ে বলছে শিক্ষা সফরের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা আনলে, আমি এখানে দিলাম যে ইমেল। ঠিক আছে? আমি কি লিখলাম? ইমেল অথবা জিমেল। কথা বুঝছো? আচ্ছা, এখন কি করবা? শুরুতেই ফ্রম, ফ্রমের জায়গায় দেখো আমি একটা ইমেল, এখানে একটা ইম্পর্টেন্ট নিয়মটা বুঝো সবাই। একটা ইমেল দ্বারা হাজার হাজার ইমেল লিখতে পারবা সবাই। প্রথমে লিখছো ফ্রম, ঠিক আছে? আমি প্রথমে লিখতেছি দেখো, এই ইমেলের প্রথম কথা হচ্ছে সব, এই ফ্রম এটা বড় হাতে দিতে পারো, বাকি যেগুলো লিখবা সব ছোট হাতের অক্ষর হবে। আমি লিখলাম একদম পাভেল, হ্যাঁ, তারপর লিখলাম 2025, হ্যাঁ, @,
তারপর gmail.com। এখন তোমরা তোমাদের নামের এভাবে জিমেলটা লিখতে পারো। এইখানে আবার কোনো স্পেস দেওয়া যাবে না। স্পেস মানে সবাই বুঝো, স্পেস মানে হচ্ছে এরকম, যেমন তুমি আমি লিখলাম এখানে পাবেল, তারপর একটু ছাড়াইয়া লিখলাম এখানে 2025, এভাবে লিখলে ইমেল হবে না। তার মানে কি একদম মিশে মিশে লিখতে হবে সুন্দর করে, কোনো স্পেস দেওয়া যাবে না। আচ্ছা, এটা হচ্ছে আমার ইমেল। এখন আমি কার কাছে লিখবো? বন্ধুর নিকট ধরো লিখবো, ঠিক আছে। সো আমি আমার বন্ধুর এখানে লিখছি ধরো সাহিদ, এই যে SAOID সাহিদ, তারপর ওর ইমেলটা হচ্ছে 900 2025 তারপর হচ্ছে gmail.com। কথা বুঝছো? বাস, দুইটা জিমেল লিখলাম। লিখার পর সাবজেক্ট লিখে তারপর শিক্ষা সফরে যাওয়ার জন্য আমন্ত্রণ সম্পর্কে, জাস্ট এতটুকুই, আর কিছু লেখার দরকার নেই। এরপরে তুমি এখানে আমি লিখলাম ধরো প্রিয়, এখন দেখো এখানে একটু ভুল আছে, এখানে সাইড দিতে হবে, প্রিয় সাইদ, বাস লিখলাম। অথবা এটা না লিখলেও চলবে। এখানে তোমার বন্ধুর নামটা দিবা, দেওয়ার পর তুমি এখন ইমেলটা বুঝো। আচ্ছা, ইমেল লেখার সময় বা তুমি যদি তোমার বন্ধুর নিকট কোনো চিঠি লেখো বা পত্র লেখো, তখন প্রথমে কি শুরু করবা? সালাম দিয়ে শুরু করতে পারো। অর্থাৎ দেখো, আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি, কলেজে নতুন ভর্তি হওয়ার পর চাপ কম, তাই আগামী, এই যে দেখো 15 তারিখে, আগামী 15 তারিখে ভাবছি আমরা কি শিক্ষা সফরে যাব। এই তো 2 লাইন, কথাই শেষ। এখন তুমি যে সম্পর্কে লিখতে চাও তোমার বন্ধুকে, ভালো মন্দ 2টা কথা লিখবা। লিখার পর তুমি যে টপিকসটা সম্পর্কে লিখতে চাচ্ছ ওই টপিক সম্পর্কে 2-4টা কথা লিখে ইমেল শেষ, আর কিছু দরকার নেই। শেষে লিখে দেবা ইতি, নিজের নাম। ইতি কি লিখবা? নিজের নাম ইতি, আমি এখানে লিখে দেব পাবেল, বাস কাজ শেষ। কথা সবাই বুঝছে নি? তার মানে এই যে এখানে যে লিখলাম, এখানে অনেকেই কনফিউশন হতে পারে, আমি একটু লিখে দিচ্ছি। আমি লিখলাম সাইদ, বাস, আর এখানে লিখলাম আমার নাম পাবেল, ঠিক আছে। এতটুকুই কাজ। তার মানে ইমেল কি 1 পৃষ্ঠায় লিখে শেষ। স্যার ইমেল কি মুখস্থ করতে হবে না? এখন আমি বলি, উপরে দেখবা অনেকেই ইমেল বোঝায় এই ফরম্যাটে। কি ফরম্যাটটা আমি একটু বুঝিয়ে দিই। এই ফরম্যাটটা, উপরে যে ফরম্যাটটা, এখানে এভাবে লিখতে পারবো। প্রথম লিখবা ফ্রম, আচ্ছা, এরপরে লিখবা হচ্ছে কি টু, এরপরে লিখবা সিসি, এরপরে হচ্ছে বিসিসি। এটা দ্বারা কি বোঝায়? এই ফর্মের জায়গায় নিজের ইমেল, সিসি বিসির কোনো কাজ নাই, তবে লিখলে লিখতে পারো। তারপর হচ্ছে সাবজেক্ট। তোমরা চাইলে এভাবেও সাজাইতে পারো, কোনো সমস্যা নেই। কথা সবাই বুঝছো? কিভাবে সাজাইতে পারো একটু দেখো। তাহলে ফ্রমের জায়গায় নিজের নাম লিখবা, আর টুর জায়গায় বন্ধুর, মানে নিজের ইমেল দিবা, বন্ধুর ইমেল দিবা। আর সিসি, এটাকে বলা হয় কার্বন কপি, আর এটাকে বলা হয় ব্লাইন্ড কার্বন কপি, ঠিক আছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তুমি যদি তোমার বন্ধুদেরকে একাধিক, মানে 10 জন বন্ধুকে যদি তুমি ইমেল পাঠাইতে চাও, তখন হচ্ছে এই কার্বন সিসিতে অ্যাড করে দিতে পারবা। আর ব্লাইন্ড সিসি মানে কি জানো? মানে তুমি যে 10 জনকে একসাথে একটা ইমেল পাঠাই দিছ, বন্ধুরা যাতে না বুঝতে পারে যে একটা ইমেলে আমাদেরকে সবাইকে পাঠাইছে, হ্যাঁ, ফরওয়ার্ড করে, এটার জন্য ব্লাইন্ড করে রাখা আর কি, ঠিক আছে। এটার কোনো কাজ নাই, বাস এই ফরম্যাটেও দিতে পারো তোমরা। তার মানে যদি তোমরা ফরম্যাট চেঞ্জ করতে চাও, তাহলে এখানে এই যে আমি বলি এখানে সিসি দিবা আর বিসিসি, বাস কাজ শেষ। এতটুকুই কাজ, আশা করি বুঝতে পারছো। সো এখন আমরা চলে যাব 10 নং। 10 নং কিভাবে আনসার করবা? 10 নং কি কি থাকে? সারাংশ অথবা সারমর্ম থাকবে, আচ্ছা, আর হচ্ছে এর অথবাতে থাকবে ভাব সম্প্রসারণ। এখন তোমরা কোনটা লিখবা, সারাংশ নাকি ভাব সম্প্রসারণ? এটা নিয়ে প্রশ্ন। আবার এটাতে 10 নম্বর। তখন আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি যে সারাংশ সারমর্ম কি পড়বা, কয়টা পড়বা, আর কোনটা লিখবা। আমি তোমাদেরকে বলি, তোমরা সারাংশ বা সারমর্ম আসলে লিখবা না, লিখবা হচ্ছে কি ভাব সম্প্রসারণ। কেন স্যার আপনি এটা বললেন? আমরা তো এটা লিখতে পারবো অল্প সময়ের মধ্যে। আমি বলি, সারাংশ সারমর্ম যদি তোমার কমন না পড়ে, তুমি বানিয়ে লিখতে পারবা না। আর বানিয়ে লিখলেও তোমাকে 10-এ 10 দিবে না, ঠিক আছে। যত ভালো করে লিখো, এটা 10-এ 10 দেয় না, ঠিক আছে। সর্বোচ্চ 5 থেকে 6 দেয়। কিন্তু তুমি যদি ভাব সম্প্রসারণটা লিখো সুন্দর করে, এইটাতে তোমাকে 8 থেকে 9 দিবে। যদি ভালো করে লিখতে পারো তাহলে 9 দিবে, ঠিক আছে। আচ্ছা, 10 পাওয়া সম্ভব না? হ্যাঁ, 10 একদম পারফেক্টলি ভাবে যারা লিখবে তারা 10 পাবে। এখন কথা হচ্ছে, তার মানে স্যার আমরা
ভাব সম্প্রসারণ লিখবো, সারাংশ লিখবো না 10 নং-এ। ঠিক আছে, এখন সারাংশ মানে তো লিখবাই না, এটা বাদ। ভাব সম্প্রসারণ কিভাবে লিখবা, কিভাবে লিখলে টিচারের 10-এ 10 দিবে, আমরা এটা আগে দেখবো। ঠিক আছে, আচ্ছা তো ধরো এখানে এই প্রশ্নেতে আছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তোমাকে আগে এই ভাব সম্প্রসারণটার বাংলাটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন তুমি লিখবা খাতায় আনসার টু দ্য কোয়েশ্চন নং 10, ঠিক না, অথবা 10 নং। সো তুমি প্রথমে ভাব সম্প্রসারণের 3টা পার্ট আছে, তুমি পার্ট পার্ট লিখবা, সবসময় স্টেপ লেখার চেষ্টা করবা। এইটা আগে উপরে লেখছো, লিখে একটা টান দিবা, দেওয়ার পর এখান থেকে শুরু করবা, এটাকে দিবা মূল ভার্ব। মূল ভার্ব লিখবা মাত্র 2 থেকে 3 কথায়, মানে একটা লাইন অথবা 2টা লাইনে শেষ করবা এটা। ঠিক আছে, এই যে দেখো আমি এটা একটা লাইন বা 2টা লাইনে শেষ করছিলাম। এটা হচ্ছে মূল ভাব, মানে এটার মূল কথাটা দ্বারা শুরু করছো তুমি, এরপরে হচ্ছে লিখবা সম্প্রসারিত ভাব। ঠিক আছে, এইটা স্যার কয় পৃষ্ঠা লিখবো? তুমি সুন্দর করে গুছিয়ে খুব লিখবা। দেখো লিখতেছো, অনেক লিখছো, লিখার পর আমি একটা টেকনিক শিখিয়ে দিই তোমাদেরকে, কয় পৃষ্ঠা লিখবা আমি বলি। কমপক্ষে 3 পৃষ্ঠা লিখবা কমপক্ষে। আর যাদের লেখা খুবই স্পিড তারা আরো বেশি লিখতে পারো, আর যাদের লেখা একদম স্লো তারা কমপক্ষে 2 পৃষ্ঠা লিখতেই হবে এটা। সো এদিকে লেখছো, আচ্ছা আমি এদিকে আসলাম, আমি 2 পৃষ্ঠা লিখে তোমাদেরকে জাস্ট বুঝাইলাম। এখন তোমরা কি করবা, এই ভাব সম্প্রসারণটার কিছু উক্তি আছে। হুম, যেমন আমি এখানে একটা একজন ব্যক্তির উক্তি দিলাম। দেখো তোমরা এখানে কি লিখলাম, এ প্রসঙ্গে আহমদ সফা বলেন। কি বলছে দেখো, এই যে উক্তিটা দেখো, টিচারে কিন্তু এগুলাই দেখবে। উক্তিটা বিভিন্ন কালারিং পেন দিয়ে লিখতে পারো। বড় বড় নাম করা প্রতিষ্ঠানে মানুষ বিদ্যার চেয়ে অহংকারেই বেশি শেখে। ঠিক আছে, এটা কি মানে আমি এই ভাব সম্প্রসারণটার উল্লেখকে একটা কি উক্তি একজন ব্যক্তির পাইলাম, এটা এখানে বসিয়ে দিলাম। এখন তোমরা বিভিন্ন ব্যক্তির উক্তি ছন্দ অনেক কিছু কবিতা আছে, এগুলো জাস্ট মাঝখানে বসিয়ে দিবা, তোমাকে টিচারের সর্বোচ্চ নাম্বার দিবে। এরপরে দেখো, এজন্য লর্ড হেলিফক্স বলেন, লর্ড হেলিফক্স বলছে যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এটার ইংলিশটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো কতটুকু হাইলাইট হয়েছে, এরপরে শেষে আমি মন্তব্য বসিয়ে দিলাম। তাহলে দেখছো তো কিরকম, এভাবে তোমরা যদি লিখতে পারো, এই যে একটা ফরম্যাট দিলাম, এই যে একটা ফরম্যাট, টিচারে তোমার এইগুলা এখানে যে আমি লেখছি অনেক কিছু লেখছি, এগুলা বেশি পড়বে না, কিন্তু একজন টিচারে যখন তুমি 2 থেকে 3টা বা 4-5টা এরকম উক্তি ব্যবহার করবে, এগুলা দেখে আকর্ষিত হবে এবং টিচারে তোমাকে সর্বোচ্চ মার্কটা দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তুমি পড়ার চাইতে আমি টেকনিকটা বেশি শিখিয়ে দিচ্ছি, এই টেকনিক অনুযায়ী চলবা, তাহলে তুমি সর্বোচ্চ মার্ক অন্যদের চাইতেও, অনেকেই লিখবে অন্যদের চাইতে বেশি পাবা 100%। যারা আমার এই ভিডিও দেখতেছো তারা অন্যদের চাইতে 100% মার্ক বেশি পাবা, এটা আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে কি বুঝছো? তাহলে তোমরা এখন যে কোনো ভাব সম্প্রসারণ শিখো, আমি বলছি কোনো সাজেশন দেব না, শুধু টেকনিক শিখবে, এক টেকনিকে সব শিখ হয়ে যাবে। ভাব সম্প্রসারণ তোমরা কি করবা, জয়টাই শিখো। প্রত্যেকটা ভাব সম্প্রসারণ বোর্ড কোয়েশ্চেন যেগুলো আসছে, এগুলার প্রত্যেকটা ভাব সম্প্রসারণের তুমি গুগল থেকে সার্চ করে, ইউটিউব থেকে সার্চ করে এটার বিভিন্ন উক্তি কবিতা চন্দ্র এগুলা নোট খাতা করে রাখবা। পরীক্ষার হলে শুধু এগুলা মনে রাখবা, পরীক্ষার যেদিন যাবা এগুলা মনে রাখবা যে স্যার আমি তো শিখছিলাম যে দুর্জন বিদ্বান হলেও স্যার একটা শিখিয়ে দিছে, এই যে একটা উক্তি। হ্যাঁ, এভাবে উক্তিগুলো লিখে রাখবা, প্রত্যেকটা উক্তি, মানে প্রত্যেকটা ভাব সম্প্রসারণ সম্পর্কে তুমি 4 থেকে 5টা 4 থেকে 5টা উক্তি চন্দ্র কবিতা শিখে রাখবা, বাস কাজ শেষ। এভাবে তুমি লিখবা কমপক্ষে 2 থেকে 3 পৃষ্ঠা, 100% তুমি 8 থেকে 9 পাবা যদি ভালো করে লিখতে পারো, বাস কাজ শেষ। তাহলে কি আমি কি কোনো বলছি যে ওইটা ভাব সম্প্রসারণ শিখবা না, ওইটা বলি নাই, কি বলছি শুধু টেকনিক শিখিয়ে দিছি। ঠিক আছে, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 11 নং প্রশ্নতে যাব। 11 নং এ কি থাকে এটাকে আমরা দেখব। ঠিক আছে, একটা হচ্ছে এই যে দেখো এখানে বলছে কুদে গল্প অথবা সংলাপ, এখানে দরকার নেই, তোমরা শিখবা সংলাপটা, কি শিখবা, দুই বন্ধুর মধ্যে সংলাপ, এই সংলাপ কেমনে লিখবা, কি লিখবা এটু যেতে আবার আমি দেখাচ্ছি। দেখো ওইটা লিখার দরকার নাই, মানে ওইটা শিখার দরকার নেই, তোমরা সংলাপ দিবা, কারণ সংলাপ শিখার দরকার নেই,
শুধু টেকনিক শিখিয়ে দিচ্ছি, একটা শিখে হাজারটা লিখতে পারবা। ঠিক আছে। 11 নং প্রশ্নের উত্তর, আমি একটা সংলাপ তোমাকে দিয়ে দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালি। এটা আসছে কুমিল্লা বোর্ড 2022, ঠিক আছে। সো এই সংলাপটা কি বলছে, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে দুই বন্ধুর দুই বন্ধুর নিকট একটা, মানে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ তৈরি করো। এখন প্রথমেই তুমি কি লিখবা জানো? এই সংলাপের নামটা আগে লিখতে হবে। কি লিখবা? যে 1971 সালে মুক্তিযুদ্ধ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এটা তুমি প্রথমে এখানে লিখবা। এই যে আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। এখানে প্রথমে লিখবা, লিখে একটা টান দিবা। তাহলে কি আমি পুরোটা লিখলাম না, এখানে লিখলাম যে 1971 সালে মুক্তিযুদ্ধ নিয়ে একটা সংলাপ। সো তোমাকে আমি যেটা বুঝাবো এটা আগে তোমাকে বুঝতে হবে। এখন দুই বন্ধুর তো কোনো নাম দেয় নাই, তাহলে তুমি তোমার নিজের থেকে যে কোনো তোমার নাম দিবা, তারপর বন্ধুর নাম দিয়েছো। তো এখানে দেখো, তুমি লিখবা প্রথমে বশির, ধরো লেখছো তোমার নাম বশির, কেমন আছিস? বর্ষা বলতেছে আলহামদুলিল্লাহ ভালো। কারণ অনেক কিছু লিখা না, তুমি এভাবে লিখবা কেন? তুমি আগে তোমারটা বুঝো। তুমি একটা কি করবা, এই যে আমি এটা বোঝানোর মানে কি জানো, তুমি যখন কথা বলবা এদিকে ঢুকবা না, এই যে এই কথার কি এদিকে ঢুকবা না, ঠিক আছে। এখন সবাইকে একটা টেকনিক শিখিয়ে দেই। তুমি যখন সংলাপ লিখবা স্কেল দ্বারা, এভাবে যে কলমে আঁক ওঠে না, এই কলম দ্বারা কি করবা, এই কলম দ্বারা আগে তুমি দুইটা টান দিবা। এটা কিসের জন্য? এই টেকনিকটা শিখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই যে ধরো একটা টান দিলাম, এই যে আর একটা টান দিলাম, দুইটা টান দিছি, ঠিক আছে। তো দুইটা টান দেওয়ার মানেটা কি? এই যে ধরো প্রথম আমি লিখলাম আরিফ, আরিফ লিখে এই দুই টানের মাঝে একটা কোলন দিবা, ঠিক আছে। আরিফটা বলতেছো যে প্রথমে সালাম দিছো আসসালামু আলাইকুম, এরপরে বলতেছো, ধরো তুমি প্রথমে বলতেছো, তো প্রথম তুমি সালাম দিবা, সালামের উত্তর দিবে সে। আরিফ বলতেছে কেমন, হ্যাঁ কেমন আছো, কেমন আছো, বাস এটা লিখলাম। তো তুমি তো উত্তর দিবা, ধরো তোমার নাম কি দিব আমি, রিতা দেই, রিতা। রিতা বলতেছে, এখন সে কি বলবে, যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো আছি, ঠিক আছে। আচ্ছা, এখন সে আবার বলবে না যে তোমার কি অবস্থা, তাহলে এদিকে আমার এটার লেখার মানে হচ্ছে এই দাগের এইদিকে আসবা না তুমি, ঠিক আছে। এই যে আমি স্কেল দ্বারা যেটা মাপটা দিয়েছিলাম এদিকে এদিকে আসবা না। এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমার কি অবস্থা বা তুমি কেমন আছো, রিতা যখন প্রশ্ন করবে, রিতাকে এদিকে ঢুকবে না, এই দাগের এদিকে আসবে না, এই জন্য আমি এই দাগটা দিয়েছি। দাগটা একটু ভালো করে দেখো, এই দেখো দাগ, দেখছো, এই জন্য। এখন আমি লিখলাম যে তোমার কি অবস্থা, বাস। সো তুমি যতবারই অনেক কিছু লিখো এদিকে আসবে না, এরপরে আরিফ কোথায় থেকে উত্তর দিবে, আরিফ এখানে লিখবে না, আরিফ এখানে আসবে। আরিফ এখন এই যে দেখো এভাবে কোলন দিবা, আরিফে তো উত্তর দিবে, হ্যাঁ তোমার কি অবস্থা, তো আরিফে তো বলবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো এখন আরিফে বলতেছে আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ, আমি তোমার সাথে একটি বিষয় নিয়ে, ঠিক আছে, আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আমি তোমার সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতেছে, বা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, আলোচনা করতে চাই, ঠিক আছে, বাস। এখন দেখো আমি যতবার লিখতেছি, এই এই ছোট কলম দিয়ে আমি লিখতে পারি না, তাই লেখাটা এলোমেলো হচ্ছে। সো এইভাবে যখন তুমি লিখবা এদিকে আর আসবা না, দাগের এদিকে থাকবা, ঠিক আছে। আচ্ছা, তো টেকনিকটা বুঝলাম। এখন কথা হচ্ছে কিছু রুলস আছে, এবার রুলস গুলা বুঝো।
তুমি যখন কয় পৃষ্ঠা লিখবা, কমপক্ষে সবাই 3 পৃষ্ঠা লিখবা। কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা তোমাকে লিখতেই হবে, সর্বনিম্ন 3 পৃষ্ঠা লিখবা। কথা বুঝছো সবাই? 3 পৃষ্ঠা লিখবা। এরপরে আরেকটা টেকনিক এখন বুঝো ভালো করে। তুমি যেটা কথা বলবা তোমার বন্ধু তো এটা কথা বলতে হবে। এই যে এখন আমি তোমাকে এটা দেখানোর মানে হচ্ছে, বুঝো, এখানে দেখো তুমি কথা বলছো 5টা, তোমার বন্ধু 6টা বললে হবে না। তুমি জয়টা লাইন কথা বলছো, তোমার বন্ধু তো এটা লাইন বল। এইগুলার প্রতি একটু লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে দেখো, আমি যদি গুনি 2 4 6 8 10 12, ঠিক আছে, 14 16 18 20, হ্যাঁ, এখন এখানে ধরো 20টা 21টা হয়ে গেছে। না, এভাবে এলোমেলো করবা না। তুমি যেটা কথা বলবা তোমার বন্ধু যাতে ওইটা কথা বলে উত্তর দেওয়ার শেষ করে, সবাই এভাবে চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, স্যার সংলাপ দেন, কয়টা সংলাপ শিখবো? কোনো একটা সংলাপও তোমার শেখার দরকার নেই, একটা টেকনিকে সব হয়ে যাবে। তুমি প্রথমে যে কোনো বিষয় নিয়ে, ধরো সংলাপ আসছে যে কোনো বিষয় নিয়ে, হ্যাঁ, ধরো তুমি সংলাপ এখানে বলছে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে 2 বন্ধুর নিকট, তুমি তোমার বন্ধুর নিকট যে কথা বলবা, প্রথমেই আমি বলি সালাম দ্বারা শুরু করবা, একটা লাইন হয়ে গেছে। এরপরে বলবা যে বন্ধু তুমি শুভ সকাল বা শুভ সন্ধ্যা, 2টা লাইন হয়ে গেছে, সেও বলবে শুভ সন্ধ্যা। এরপরে 3 নাম্বার কথা হচ্ছে তুমি কেমন আছো, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমার দিনকাল কেমন যাচ্ছে, জি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। তোমার অবস্থা কি? এভাবে যখন তুমি পরিচয় নিবা, প্রথমে তোমার ফ্যামিলির সবাই কেমন আছে, 1 পৃষ্ঠা যাবে শুধু পরিচয় নিয়েই, 10টা লাইন হয়ে যাবে। এরপরে ভিতরে গিয়ে ইম্পর্টেন্ট লাইন কথা বলবা এই এই টপিক সম্পর্কে। আচ্ছা, তুমি কি বৃক্ষরোপণ সম্পর্কে কথা বলতে পারবে না? তুমি কি ফেসবুকের সুফল এবং কুফল নিয়ে কথা বলতে পারবে না? তাহলে এগুলো মুখস্থ করতে হবে কেন? শুধু টেকনিকটা শিখে নাও, বানিয়ে বানিয়ে এগুলো লিখতে পারবা, বাস শেষ। তুমি কথা বলবা, তোমার বন্ধু উত্তর দিবে, আরেকবার তোমার বন্ধু কথা বলবে, তুমি উত্তর দিবা, প্রশ্ন করবা আর কি, তুমি প্রশ্ন করবা, তোমার বন্ধু উত্তর দিছে, আরেকবার ও প্রশ্ন করবে, তুমি উত্তর দিবা, বাস শেষ, কাজ শেষ। সংলাপ কি মুখস্থ করতে হয় কোনোদিন? কোনোদিন মুখস্থ করতে হবে না সংলাপ। মুখস্থ কেন করবা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা বুঝছো? এভাবে তুমি যদি লিখতে পারো 3 পৃষ্ঠা, অন্তত পক্ষে 8 থেকে 9 পাবা, সুন্দর করে গুছিয়ে লিখতে পারলে। যারা বেশি লেখা স্পিড তারা 4 পৃষ্ঠা লিখে যাবা, বাস কাজ শেষ। সর্বশেষ আমরা চলে যাবো এবার 12 নং। 12 নং কি থাকে? রচনা। 5টা রচনা থাকবে, যে কোনো একটা দিতে হবে। আর 2024-এ যারা পরীক্ষা দিয়েছিল, আমি একটা রচনা দিয়েছিলাম, সকল বোর্ডে কমন পড়ছে, দৈনন্দিন জীবনী বিজ্ঞান বা মানব কল্যাণী বিজ্ঞান। ঠিক আছে, আজকের ভিডিওতে তোমাদেরকে যারা দেখতেছো আমি 3টা রচনা শিখাই দিব। 3টা রচনা বলবো, আর রচনা কিভাবে কয় পৃষ্ঠা লিখবা, কিভাবে 20-এ 20 পাবা, সকল টেকনিক আজকে শেয়ার করব। একটু অপেক্ষা করো। আচ্ছা, প্রথমে আমি সাজেশনের কথা বলি। রচনা কি শিখবা দেখো, মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি, এই একটা রচনা শিখবা, এটা 99% ইম্পর্টেন্ট। এখন স্যার শুধু কি মানব কল্যাণে বিজ্ঞান? না, বিজ্ঞান সম্পর্কে যত রচনা আছে সকল রচনা, যেমন বিজ্ঞান সম্পর্কে কি কি রচনা থাকে, বিজ্ঞান সম্পর্কে রচনা আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, সকল ক্ষেত্রে বিজ্ঞান। কথা কি সবাই বুঝছো? তার মানে বিজ্ঞান রিলেটেড একটা শিখবা, 100% কমন পড়বে, অন্য অন্য যে কোনো বোর্ডে এটা কমন পড়বে, আমি এবারও বলছি। বিজ্ঞান সম্পর্কে দ্বিতীয় নাম্বার, 1 নাম্বার কথা হচ্ছে এটা, দ্বিতীয় নাম্বার হচ্ছে, তার মানে বিজ্ঞান সম্পর্কে কয়টা শিখবা? যে কোনো একটা শিখলেই তুমি গুছিয়ে লিখতে পারবা বাকিগুলা, শুধু টপিকস আমি আগে সাজেশন দিচ্ছি, তারপর দেখিয়ে দিব কিভাবে লিখবা তুমি, বাস বিজ্ঞান সম্পর্কে শেষ। এরপরে তুমি যেটা শিখবা, জুলাইয়ের বিপ্লব, এবছরের জন্য জুলাইয়ের বিপ্লব, জুলাইয়ের বিপ্লব অথবা ছাত্র, মানে ছাত্র যে ছাত্র আন্দোলনে, জুলাইয়ের বিপ্লবে ছাত্রছাত্রীদের ভূমিকা, এটাও শিখতে পারো, কোনো সমস্যা নেই। এটা 2-3 ভাবে আসতে পারে, জুলাই বিপ্লব অথবা 24-এর 24-এর 24 সালে আর কি, 24-এর আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, বাস 2টা। এরপরে সর্বশেষ যেটা শিখবা, বাংলাদেশের পর্যটন শিল্প। ঠিক আছে, বাংলাদেশের পর্যটন শিল্প। কথা কি সবাই বুঝছো? এই 3টা রচনা শিখবা। কি কি? বিজ্ঞান রিলেটেড জুলাই বিপ্লব, আর একটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প, বাস
100% ইম্পর্টেন্ট, আর কিছু পড়ার দরকার নেই, আর কিছু পড়ার দরকার নেই সকল বোর্ডের জন্য। ঠিক আছে, সাজেশন পাইলা স্যার, এখন আমি লিখবো কিভাবে এটা একটু বুঝিয়ে দিন। ঠিক আছে, এবার এখন মূল আলোচনায় আসি। তুমি লিখবা আনসার টু দ্য কোয়েশ্চন বা 12 নং প্রশ্নের উত্তর, ঠিক না? 12 নং প্রশ্নের উত্তর লিখছো। সো লিখার পর এখানে প্রথমেই রচনার নামটা লিখবা। আচ্ছা লিখছো না? আচ্ছা, এখন তুমি এখানে শুরু করবা কি, ভূমিকা। এখানে কি শুরু করতেছো? ভূমিকা। কথা বুঝছো নি? তাহলে এই ভূমিকাটা 1 থেকে 2টা লাইনে শেষ করে দিবা। ঠিক আছে, ভূমিকার পর তুমি কি কি লিখবা, টপিকস গুলা শুধু মুখস্থ করবা। হ্যাঁ, ভূমিকার পর তুমি তো বিভিন্ন টপিকস লিখবা না, এই টপিকস গুলো আগে মুখস্থ করবা। এখন স্যার আমি তো শুধু পড়ি, কিন্তু এই যে দেখো 100% দিয়েছিলাম, এখনো আমার বইয়ে দাগানো আছে, এটাই প্রমাণ পড়ছে। ভূমিকার পর বিজ্ঞানের সৃষ্টি, তুমি কোন কোন টপিকস গুলো আগে মুখস্থ করে রাখবা। এটা লিখছো না? পরে লিখবা বিজ্ঞানের সৃষ্টি লিখছো। আচ্ছা, সো এই যে দেখো এই টপিকসটা এখন তুমি এভাবে দিলা যে এখানে লিখতেছো যে বিজ্ঞানের কি সৃষ্টি না, তো এই যে বিজ্ঞানের সৃষ্টি লিখছো। লিখার পর একটু বুঝো, একটা আন্ডারলাইন করবে এভাবে বিজ্ঞানের সৃষ্টি সম্পর্কে। এখানে তুমি 4 থেকে 5টা লাইন লিখছো, লিখার পরে একটা চন্দ্র লিখবা অথবা কবিতা লিখবা। ঠিক আছে, বাস, বা একটা উক্তি লিখে দিবা। কথা বুঝছো নি সবাই? 2 থেকে 3টা লাইন লিখার পরে এক একটা উক্তি চন্দ্র লিখবা। তোমার পৃষ্ঠা 10 পাতা এমনিতে লিখতে পারবা। আমি 21টা পৃষ্ঠা লিখেছিলাম রচনা, 21টা পৃষ্ঠা। তোমরাও লিখতে পারবা। ঠিক আছে, তোমরাও লিখতে পারবা, আমি শিখিয়ে দিব। তার মানে কি, বিজ্ঞানের সৃষ্টি লিখেই কয়েকটা লাইন লিখছো, লিখার পরে একটা চন্দ্র বা কবিতা লাগিয়ে দিবা, মানে বিজ্ঞানী রিলেটেড কি কি কথা বলছে, বাস এটা শেষ। আচ্ছা, এরপরে তুমি কোথায় যাবা, বিজ্ঞানের যে বিভিন্ন টপিকস গুলো আছে, যে পরে লেখছো বিজ্ঞানের জয়যাত্রা এই টপিকসটা লেখছো। লিখার পর আরেকটা কবিতা চন্দ্র, আরে নিজের মতো বানিয়ে লিখবা প্রয়োজনে, না পারলে টিচারে এগুলো দেখবে না, তুমি কি লেখছো ভিতরে এগুলো দেখবে না, টিচারে দেখবে বিভিন্ন উক্তিগুলা। ঠিক আছে, এরপরে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই টপিকসটা লিখছো, লিখে 3-4টা লাইন লিখে একটা চন্দ্র। স্যার এত চন্দ্র কোথায় পাবো? আরে সারাদিন যখন ফেসবুকে স্ক্রল করো, চন্দ্র খুঁজে পাও না? দেখবা বিজ্ঞান রিলেটেড চন্দ্র। জুলাই বিষয়ে অনেক, এই যে ধরো জুলাইয়ের বিপ্লব সম্পর্কে আসছে, জুলাইয়ের বিপ্লব নিয়ে অনেকে অনেক কথা বলছে, এই উক্তিও লাগিয়ে দিবা ভিতরে, বাস কাজ শেষ। এরপরে দেখো কৃষিকাজে চিকিৎসা কাজে বিজ্ঞান, এই যে যোগাযোগ ক্ষেত্রে বিজ্ঞান, ঠিক আছে, সম্পদ, আবহাওয়া, দেখো সব ক্ষেত্রে বিজ্ঞান। এই টপিকস গুলা এক একটা টপিকস লিখবা আর চন্দ্র বসাবা অটোমেটিক ভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি কি বলবো, তোমার রচনা যে কয় পৃষ্ঠা হয়েছে তুমি নিজেও পাতা গুনে শেষ করতে পারবা না। কথা কি সবাই বুঝছো? সো তুমি আবার চেষ্টা করে দেখো। তার মানে আজকে থেকে শুধু টপিকসটি মুখস্থ করবা। তোমরা কোনগুলো মুখস্থ করবা, যে কোনটার পরে কোনটা আমি টপিকস লাগাবো, যে এটা এটা, আর ভিতরের গুলা 1-2 লাইন শুধু পড়বা। বানিয়ে লেখার টেকনিকটা খালি একটু মনে রাখো, এই যে এগুলো মুখস্থ করবা, বাকিগুলো একটু রিডিং করবা। রচনা কি কেউ মুখস্থ করে কোনোদিন? বানিয়েই তো লিখে, বানিয়ে লিখে তো টেকনিক লাগবে। এখন দেখো আমার ক্লাস করার পর তুমি 90+ পাবা কিনা। দেখছো কি টেকনিক শিখাইলাম? দেখছো নি তুমি 90+ যে পাবা? আর কি কোনো কিছু শিকার দরকার আছে? কি টেকনিকে বুঝাইলাম? আচ্ছা, এখন কথা আছে স্যার এই নিয়মগুলা পারি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মগুলো আমার ফ্রিতে অনেক ভিডিও দেওয়া আছে। এখন অনেকে স্যার ফ্রি ভিডিও বুঝি না। যারা 90+ উপরে তুলতে চাও, শেষ মুহূর্তে চাইলে আমার 610 টাকার একটা কোর্সে ভর্তি হতে পারো। এখানে তুমি বাংলা, হ্যাঁ, এরপরে ইংরেজি, আইসিটি, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সবকিছু পড়তে পারবা মাত্র 610 টাকা দিয়ে। শেষ মুহূর্তে যারা ভর্তি হবা, 5 দিনের একদিনের জন্য যদি ভর্তি হও, তুমি আশা করি 100% উপকৃত হবা। যারা ভর্তি হতে চাও 019 96 49 50 87 ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পর, যে স্যার আমি হচ্ছে 2025-26 যে বেজের আছো, আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই, 610 টাকার কোর্সে ভর্তি হতে চাই, কোন নাম্বারে টাকা পাঠাবো নাম্বারটা দেন। তারপর এই নাম্বারে টাকা পাঠাবা না, এটাতে না, এটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যে বছর পরীক্ষার্থী, আমি হচ্ছে আপনার কোর্সে ভর্তি হতে চাই, জাস্ট কাজ শেষ। তুমি ভর্তি হওয়ার সাথে সাথে যে রেকর্ডের সিরিয়াল ভিডিওগুলো আছে আমার,
এই যে বাংলা সেকেন্ড পার্ট বলো, উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম, সিরিয়াল এভাবে ক্লাসগুলা হোয়াটসঅ্যাপে তোমাকে দিয়ে দিব এবং আমাদের প্রাইভেট গ্রুপে তোমাকে অ্যাড করে দিব, হোয়াটসঅ্যাপ প্রাইভেট ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে প্রাইভেট ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো দেওয়া হয়, লাইভ ক্লাস হয়। ঠিক আছে, মানে যেগুলো ভিডিও দিই সেগুলো দেখলে এনাফ তোমার জন্য। তার মানে যারা ইংলিশ নিয়ে টেনশনে আছো, আইসিটি নিয়ে টেনশনে আছো, বাংলা নিয়ে টেনশনে আছো, জাস্ট কয়েকদিন আমার ক্লাসটা করলে কোনো টেনশন থাকবে না। সো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। যদি ভালো লাগে, শেষ মুহূর্তে যারা ইংলিশ আর আইসিটি নিয়ে যারা বই আছে, অন্ততপক্ষে আর বাংলা অ্যাপ প্লাস পেতে চাও যাদের, আইসিটিতেও যারা অ্যাপ প্লাস পেতে চাও, আমাদের মাত্র 610 টাকা কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। আর যারা ভর্তি হয়েছো, কি উপকৃত হয়েছো, এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবা।